তাহলে আজকে আমরা ক্লাস 12-এ জিওগ্রাফির লাস্ট মিনিটে সাজেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। তাহলে চলো আজকে আমরা ক্লাস 12-এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ কিছুদিন পরেই তোমাদের ক্লাস 12-এর এইচএস পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমেই যেটা চ্যাপ্টার শুরু করছি, সেই চ্যাপ্টারটা হচ্ছে ভূমিরূপ প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। অর্থাৎ এটা তোমাদের প্রথম চ্যাপ্টার। সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট প্রশ্নে, অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা চলে আসছি। দেখো, এখানে প্রথম প্রশ্ন রয়েছে, পৃথিবীর বাইরের অংশের পরিবর্তন ঘটায় যে প্রক্রিয়া তা হলো, উত্তর হচ্ছে ভূমিরূপ প্রক্রিয়া। 2 নম্বরে, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন এবং সঞ্চয় কার্যের সঙ্গে সামঞ্জস্য তৈরি হয় তাকে কি বলে? উত্তর পর্যায়ন। অনেক সময় পর্যায়ন কাকে বলে এরকম প্রশ্ন পড়ে। তারপর রয়েছে 3 নম্বরে, যে প্রক্রিয়ায় উপজাত দ্রব্য পরিবহনের মাধ্যমে স্থান পরিবর্তন করে না তাকে কি বলে? উত্তর আবহবিকার। অর্থাৎ তোমরা একবার এখান থেকে এদিকে পড়বে, আবার আবহবিকার কাকে বলে তার অ্যান্সার হবে এটা। তাহলে প্রথমে তোমরা এই প্রশ্নটা দুরকমভাবে আসতে পারে, যে আবহবিকার কাকে বলে ডেফিনেশন দাও, অথবা যে প্রক্রিয়ায় উপজাত দ্রব্য পরিবহনের মাধ্যমে স্থান পরিবর্তন করে না তাকে কি বলে। 2 রকমভাবে আসতে পারে। তারপরে পরের প্রশ্ন হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া কোন প্রক্রিয়ার অংশ বিশেষ? উত্তর পার্থিব প্রক্রিয়া। 5 নম্বর প্রশ্ন, ক্ষয় সাধন যে প্রক্রিয়ার অংশ তা হলো? উত্তর বহির্জাত প্রক্রিয়া। পরের প্রশ্ন, ভূমিকম্প এবং আগ্নেয় উদ্গম কোন জাতীয় প্রক্রিয়া? উত্তর আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়া। পরের প্রশ্ন চলে আসছি, ইউস্ট্যাটিক সঞ্চালন কোন জাতীয় প্রক্রিয়া? উত্তর ধীর অন্তর্জাত প্রক্রিয়া। অনেক সময় ইউস্ট্যাটিক সঞ্চালন কাকে বলে এই ডেফিনেশনটাও আসে। পরের প্রশ্ন, গিরিজনী আলোড়ন ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে? উত্তর অনুভূমিকভাবে। তারপর মহীভবক আলোড়ন ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে? উত্তর উল্লম্বভাবে। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠে এবং উপপৃষ্ঠীয় অংশে কোন প্রক্রিয়ায় নগ্নিভবন ঘটে? এটা হচ্ছে পরের প্রশ্ন। উত্তর বিভিন্ন ধরনের বহির্জাত প্রক্রিয়া। পরের প্রশ্ন, কোন প্রক্রিয়ায় ক্যালসিয়াম সালফেট থেকে জিপসাম তৈরি হয়? উত্তর হাইড্রেশন। পরের প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ায় ম্যাগনেটাইট থেকে লিমোনাইট তৈরি হয়? উত্তর অক্সিডেশন। এখানে একটু বোঝা যাচ্ছে না তোমাদের, উত্তর হচ্ছে অক্সিডেশন। এবার আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। পরের প্রশ্ন, কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সাথে বিক্রিয়া করে? উত্তর কার্বনেশন। বা কার্বনেশন কাকে বলে সেটাও আসতে পারে। পরের প্রশ্ন, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার ছাড়া আর কোন ধরনের আবহবিকার রয়েছে? উত্তর জৈবিক আবহবিকার। পরের প্রশ্ন, শিলার উপর চাপ মুক্তি ঘটলে কোন ধরনের আবহবিকার ঘটে? উত্তর যান্ত্রিক আবহবিকার। পরের প্রশ্ন হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? উত্তর শিলামণ্ডল এবং ভূ অভ্যন্তরে বিভিন্ন অংশে ক্রিয়াশীল প্রাকৃতিক শক্তি যে পদ্ধতিতে কাজ করে তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। এগুলো 1 নম্বরের জন্য ডেফিনেশন আসতে পারে। এবারে এটাকে দুটো ভাগে ভাগ করেছে শ্রেণীবিভাগ। এটি 2 প্রকারের, ধীর অন্তর্জাত প্রক্রিয়া এবং আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়া। পরের প্রশ্নে চলে আসছি আমরা, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? উত্তর ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠীয় ভাগে বিভিন্ন প্রকারের বহির্জাত শক্তি যে প্রক্রিয়ায় নগ্নিভবন ঘটায় তাকে বহির্জাত শক্তি বলে। উদাহরণ কি? উদাহরণ বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি, যেমন বায়ুপ্রবাহ, হিমবাহ ইত্যাদি। পরের প্রশ্নে আমরা চলে আসছি। পরের প্রশ্ন, ইউস্ট্যাটিক সঞ্চালন কাকে বলে? যে ধীর অন্তর্জাত শক্তির প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উত্থান বা অবনমন ঘটে তাকে ইউস্ট্যাটিক সঞ্চালন বলে। এর কারণ কি? এর কারণ হচ্ছে পাতের চলন, জলবায়ুর পরিবর্তন, হিমবাহের গলন ইত্যাদি। তাহলে এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো যেমন এখানে আমরা দেখছি অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া, এই দুটোর মধ্যে দুটো ডেফিনেশনও আসতে পারে, অথবা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আসতে পারে। ঠিক আছে, এবারে চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে আবহবিকার কাকে বলে? উত্তর যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের নিকট কোনো শিলা সেইখানেই চূর্ণ বিচূর্ণ হয়। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে শিলা যখন সেইখানেই, অর্থাৎ
ভূপৃষ্ঠের কাছে যে শিলা রয়েছে সেই শিলা যখন সেই স্থানেই চূর্ণ বিচূর্ণ হয় এবং আবহবিকার প্রাপ্ত শিলা সেখানেই পড়ে থাকে তখন তাকে আবহবিকার বলে। শ্রেণীবিভাগ একে 3টি ভাগে ভাগ করা হয়েছে: যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈবিক আবহবিকার। পরের প্রশ্ন হচ্ছে যান্ত্রিক আবহবিকার কাকে বলে? উত্তর: উষ্ণতার হ্রাস বৃদ্ধি, চাপমোচন, কেলাস গঠন ইত্যাদির মাধ্যমে কোনো স্থানের শিলা চূর্ণ বিচূর্ণ হলে তখন তাকে যান্ত্রিক আবহবিকার বলে। তোমরা চাইলে পরে আমার সাথে সাথে এটা লিখতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই প্রশ্নগুলো এই ফার্স্ট চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে অবরোহণ কি? এখানে আরোহণ এবং অবরোহণ এই দুটি প্রশ্ন ডেফিনেশনের জন্যে অথবা এই দুটি পার্থক্যের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে অবরোহণ কি? যে প্রক্রিয়ায় বহির্জাত শক্তিগুলির প্রভাবে উপপৃষ্ঠীয় ভাগের ক্ষয় হয়ে নিচু হওয়ার প্রক্রিয়াকে অবরোহণ বলে। তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে ক্ষয় হয়ে নিচু হওয়ার প্রক্রিয়াকে, তাহলে অবরোহণে নিচু হওয়ার প্রক্রিয়াকে অবরোহণ বলে। অবরোহণে নিচু হয় প্রক্রিয়া ভূমিরূপগুলো। বৈশিষ্ট্য: বহির্জাত শক্তিগুলির প্রভাবে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায়। এবং 2 নম্বর উত্তর হচ্ছে পয়েন্ট, এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া। পরের প্রশ্ন হলো দ্রবণ কি? উত্তর: আম্লিক প্রকৃতির জলে শিলার বিয়োজন ও দ্রবীভূত হওয়ার পদ্ধতিকে দ্রবণ বলে। উত্তর। এবার বৈশিষ্ট্য হচ্ছে দ্রবণের ফলে চুনাপাথর গঠিত অঞ্চলে বিভিন্ন ধরনের ড্রিপস্টোন গড়ে ওঠে। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন হচ্ছে আরোহণ কি? প্রথমে অবরোহণ হলো, এবার হচ্ছে আরোহণ কি? বিভিন্ন ধরনের ক্ষয়কারী প্রাকৃতিক শক্তিগুলি দ্বারা সৃষ্ট নুড়ি কাঁকর বালি নিচু স্থানে জমা হয়ে ভূমিভাগ ভরাট করার প্রক্রিয়াকে আরোহণ বলে। তাহলে এখানে কি হচ্ছে? নিচু স্থানে পলি জমা হয়ে ভূমিভাগ ভরাট করা। তাহলে আরোহণে হচ্ছে ভূমিভাগ ভরাট করা এবং অবরোহণে হচ্ছে ভূমিভাগ নিচু হয়ে যাওয়া। বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি এতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে এটি একটি ধীর প্রক্রিয়া। এবার আমরা চলে আসছি গুরুত্বপূর্ণ পার্থক্য, যে দুটো পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়া, এবং দ্বিতীয় হচ্ছে আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়া। তাহলে প্রথমেরটাতে আমরা চলে আসছি অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়া। তোমরা 3টে ভাগ করবে, এরকম 3টে ভাগ করার পরে পরিষ্কার করে স্কেল দিয়ে দাগ টানবে, তারপর তোমরা প্রশ্নের উত্তরটা লিখবে। তাহলে প্রথমে আছে পদ্ধতি কি? ভূপৃষ্ঠের শক্তিগুলি, অন্তর্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে বলছি, ভূপৃষ্ঠের শক্তিগুলি এই প্রক্রিয়ার জন্য দায়ী। পাশে বহির্জাত প্রক্রিয়া হচ্ছে ভূপৃষ্ঠ এবং উপপৃষ্ঠীয় ভাগের শক্তিগুলি এই প্রক্রিয়ার জন্য দায়ী। প্রধান শক্তি কি? অন্তর্জাত প্রক্রিয়ার ভূগর্ভের পরিচলন স্রোত এর জন্য দায়ী। বহির্জাত প্রক্রিয়ার কি? প্রধান শক্তি বায়ু প্রবাহ, হিমবাহ, নদীর কাজ ইত্যাদি এই প্রক্রিয়ার জন্য দায়ী। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফলাফল। এর ফলে মহাদেশ, মহাসাগর, পর্বত ইত্যাদি গড়ে ওঠে। আর বহির্জাত শক্তির কারণে এর ফলে গিরিখাত, পলল শঙ্কু, জলপ্রপাত ইত্যাদি গড়ে ওঠে। তাহলে এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন আসতে পারে পার্থক্যের জন্যে। এবং লাস্ট এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আরোহণ এবং অবরোহণের মধ্যে পার্থক্য। তাহলে আরোহণ এবং অবরোহণের মধ্যে ডেফিনেশনও আসতে পারে অথবা পার্থক্যও আসতে পারে, 2 নম্বর বা 3 নম্বরে আসতে পারে। তাহলে প্রথমে এখানে হচ্ছে সংজ্ঞা। আরোহণের সংজ্ঞা কি? বিভিন্ন ধরনের ক্ষয়কারী শক্তিগুলি দ্বারা সৃষ্ট নুড়ি কাঁকর বালি নিচু স্থানে জমা হয়ে ভূমিভাগে ভরাট করার প্রক্রিয়াকে আরোহণ বলে। তাহলে এখানে বিষয় হচ্ছে ভূমিভাগ ভরাট করা হয় যেটাতে, সেটা হচ্ছে আরোহণ। এই দুটো জিনিস তোমরা ভালো করে বুঝে নেবে। আর অবরোহণ হচ্ছে যে প্রক্রিয়ায় বহির্জাত শক্তিগুলির প্রভাবে ভূপৃষ্ঠ এবং উপপৃষ্ঠীয় ভাগের ক্ষয় হয়ে নিচু হওয়ার প্রক্রিয়াকে অবরোহণ বলে। তাহলে আরোহণ হচ্ছে ভূমিভাগ ভরাট হওয়ার প্রক্রিয়া, অবরোহণ হচ্ছে ভূমিভাগ ক্ষয় হওয়ার বা নিচু হওয়ার প্রক্রিয়া। বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি এতে সাহায্য করে। আর অবরোহণে বহির্জাত শক্তিগুলির প্রভাবে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায়। তাহলে এগুলো হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টারের থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আসার 100% চান্স রয়েছে। বিশেষ করে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে,
বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, এদের মধ্যে পার্থক্য, আর আরোহণ অবরোহণ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য। তাহলে এই ভিডিওতে পরের যে চ্যাপ্টার রয়েছে, পরের চ্যাপ্টার খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি এবং চেষ্টা করছি যাতে তোমরা এই প্রশ্নগুলো থেকেই কমন পেয়ে যাও। সেইভাবেই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এই কিছুদিনের মধ্যে তোমাদেরকে কভার করা হবে।